হ্যাঁ, বল স্যার। বল। ও না, শুনতে পাচ্ছিলাম না, তাই জন্য। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি আজকে। আমাদের নাম্বার ওয়ানের যে অঙ্কটা দেওয়া আছে বলছে পর্যায়ক্রমিক মানে পর পর আমরা এখানে ছাড় দিয়েছি কত পার্সেন্ট, 10% ছাড় দিয়েছি, 20% ছাড় দিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা যদি 100 টাকা দিয়ে যদি ভাবি, এখান থেকে আসি, যদি আমরা 100 টাকা নিরিখেই ভাবি যে ধরা যাক হচ্ছে ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে আমাদের সুবিধা হবে। তো ধার্য মূল্য 100 টাকা যদি হয়, প্রথমে ছাড় দিয়েছে কত, 10%, তাহলে 10% ছাড় দিলে 10% ছাড় দিলে কত থাকবে? 10% মানে কি, 100 টাকায় 10 টাকা ছাড়, তাহলে 10 টাকা পড়ে গেলে থাকে 90 টাকা। আবার বলছে 20% ছাড় দিচ্ছে, তাহলে আবার 20% যদি ছাড় দেওয়া হয়, ছাড় দিলে দাম হবে কত? জাস্ট বুঝিয়ে দিচ্ছি আর কি। 90 থেকে 20% ছাড় গেলে মানে 100 টাকায় 20 টাকা গেলে থাকে 80 টাকা। তাহলে 80/100, শূন্য 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 কেটে গেলে 72 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে যে জিনিসটার ধার্য মূল্য 100 টাকা, তাকে যদি আমরা পর্যায়ক্রমে যদি একবার 10% ছাড় দিই, আবার যদি 20% ছাড় দিই, তাহলে দেখা যাচ্ছে তার দাম এসে দাঁড়াচ্ছে 72 টাকা। তার দাম যদি 72 টাকা দাঁড়ায়, তাহলে অ্যাজ এ হোল আমাকে এখানে কি প্রশ্ন করেছে? সমতুল্য ছাড়। আমাকে প্রশ্ন করেছে সমতুল্য ছাড় কত। তাহলে সুতরাং সমতুল্য ছাড় কত হচ্ছে, মানে 100 টাকায় যে জিনিসটা 100 টাকার দাম ছিল, সেই জিনিসটা আমরা এখন পাচ্ছি 72 টাকায়। তাহলে ছাড়, অ্যাকচুয়ালি ছাড় কত পাচ্ছি? 100 থেকে 72 বিয়োগ, তাহলে 28 টাকা। তাহলে 100 টাকায় যদি 28 টাকা ছাড় পাই, তাহলে আমাদের আনসার কত হচ্ছে এখানে? 28%। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বোঝা গেছে। নাম্বার 2, এখানে বলছে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে। তো দ্বিঘাত সমীকরণের যেটা জেনারেল ফর্ম আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এখানে সেই ফর্মে আছে নাকি একটু দেখে নিই। তো এখানে সেই ফর্মে আছে, কিন্তু এখানে a বলতে এটা এক্স স্কয়ার এক জায়গাতে আছে, এক্স ও এক জায়গাতে আছে। তাহলে এই দুটোকে যদি আমরা ব্র্যাকেটে করে দিই, তাহলে আমাদের স্ট্রাকচারটা ঠিকঠাক হচ্ছে। তাহলে এটা a, b, এই টোটালটা হচ্ছে আমাদের c। তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। বলছে বীজদ্বয় পরস্পর অনন্যক। বীজদ্বয় পরস্পর অনন্যক মানে কি হয় আমরা কি জানি? যে বীজদ্বয়ের গুণফল যেটা আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। আর বীজদ্বয় যদি অনন্যক হয়, তাহলে আলফা ইন্টু বিটা কত হয়ে যায়? 1 হয়ে যায়। অনন্যক মানে কি বুঝি আমরা? যে একটা আলফা হলে একটা 1 বাই আলফা, একটা বিটা হলে একটা 1 বাই বিটা। তাহলে অনন্যক যদি হয়, তাহলে অনন্যক হওয়ার কন্ডিশন হচ্ছে এটা, সি ইজ ইকুয়াল টু এ। তাহলে এখানে সি বলতে কত? সি বলতে কে মাইনাস 3, আর এ বলতে হচ্ছে 2। তাহলে কে এর ভ্যালু হচ্ছে 2 প্লাস 3, দ্যাট ইজ ইকুয়াল টু 5। তাহলে আমাদের এখানে কে এর ভ্যালু পাচ্ছি 5, এটাও সি। এরপর আমাদের কি দিয়েছে? এরপরে আমাদের দিয়েছে হচ্ছে নাম্বার 3। যদি দেখি আমরা নাম্বার 3 এরটা 10 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে। তো অন্তঃস্পর্শ করাই দুটো বৃত্তকে। একটা 10 সেন্টিমিটার, ধরা যাক এটা 10 সেন্টিমিটার, আর আর এটা হচ্ছে ধরা যাক 6 সেন্টিমিটার। এটা 10 সেন্টিমিটার বৃত্ত, আর এটা হচ্ছে 6 সেন্টিমিটারের একটা বৃত্ত। তো লক্ষ্য করে দেখো, দুটো বৃত্তের একটা কেন্দ্র থাকবে। ধরো বড় বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এরকম জায়গায় আছে, ছোট বৃত্তের কেন্দ্রটা এরকম জায়গায় আছে। তাহলে বড় বৃত্তের কেন্দ্র আর ছোট বৃত্তের কেন্দ্র আমরা তো উপপাদ্য করেইছি
যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাদের স্পর্শবিন্দু এবং কেন্দ্রগুলো একই সরলরেখার উপরে থাকে, তাহলে এই ক্ষেত্রেও ছোট বৃত্তের কেন্দ্র বড় বৃত্তের কেন্দ্র একই সরলরেখার উপরেই থাকবে। তো আমার এখানে এইখান থেকে শুরু করে যে নাম যদি দেওয়া হয়, ধরো বড় বৃত্তটার কেন্দ্র হচ্ছে এ, ছোট বৃত্তটার কেন্দ্র হচ্ছে বি, এবং তারা যেখানে অন্তঃস্পর্শ করেছে সেটা হচ্ছে সি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এসি এসি হচ্ছে 10 সেন্টিমিটার, বিসি বিসি হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এসি 10, বিসি 6। আমাকে জাস্ট প্রশ্ন করেছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তো এখানে কি এবি, তাহলে এবি কে কি করে পাবো? এসি থেকে বিসি বাদ দিয়ে দেবো। এসি 10, বিসি 6, 4 সেন্টিমিটার। কোথায় আছে অপশনে আমাদের? অপশন বি। আশা করি বুঝতে পারছো সবাই। নাম্বার 4 বলছে যে cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 হলে, তো এই জাতীয় অঙ্কগুলো সবসময় আমরা কি বলেছি যে আমাদের যে কোণানুপাতটা দেবে লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে যে সংখ্যাটা দেবে, তো এই কোণানুপাতের রেসপেক্টে এই সংখ্যাটা কত ডিগ্রি যদি আমরা সেটা লিখে নিতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা কি জানি cos 0 ডিগ্রি মানে 1, তাহলে cos এই অ্যাঙ্গেলটা আর cos এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই সমান হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো যে আলফা মাইনাস বিটা 0, তাহলে আলফা ইজ ইকুয়াল টু বিটা। আছে কোনো অপশনে? অপশন ডি। নাম্বার 5 এরটার দিকে যদি তাকাই, নাম্বার 5 কি বলছে দেখো, একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, বক্রতলের ক্ষেত্রফল আয়তন ভি, তাহলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কি হবে? তো গোলকের আমি যাই বের করতে চাই না কেন, আমাকে প্রথমে কি দরকার? গোলকটার ব্যাসার্ধ দরকার। তাহলে যদি গোলকটার ব্যাসার্ধ আমরা আর ধরি, অবশ্যই আর ইউনিট বা আর একক, তাই সেই ক্ষেত্রে আমাদের বক্রতলের ক্ষেত্রফল মানে কাকে ইন্ডিকেট করছে? 4 পাই আর স্কোয়ার কে ইন্ডিকেট করছে। ভি হচ্ছে আয়তন, আয়তন মানে কত? 4/3 পাই আর কিউব। তো আমাকে বের করতে দিয়েছে কি? আমাকে বের করতে দিয়েছে এস কিউব আমাকে দিয়েছে এস কিউব বাই ভি স্কোয়ার। এস কত পেয়েছি? এস পেয়েছি এটা, তাহলে এস যদি এটা পাই তাহলে এস কিউব তার মানে কি হবে বলো? 4 পাই আর স্কোয়ার তার কিউব, এটার কিউব। আবার ভি মানে কত পেয়েছি? ভি স্কোয়ার দিয়েছে, ভি মানে কত পেয়েছি? 4/3 পাই আর কিউব, তার কত বলেছে? তার বলেছে স্কোয়ার, তার স্কোয়ার। তাহলে কি হচ্ছে দেখো ক্যালকুলেশন করলে, এখানে এখানে ক্যালকুলেশন করলে যেটা হচ্ছে আমাদের, তাহলে ওদিকে হচ্ছে তোমার 4 এর কিউব লিখলাম, 4 এর কিউব পাই কিউব লিখলাম, আর স্কোয়ার এর হোল কিউব মানে 8 টু দি পাওয়ার 6, নিচে 4 এর স্কোয়ার লিখলাম, পাই স্কোয়ার লিখলাম, 8 টু দি পাওয়ার 6 লিখলাম, এবং এর নিচে কত থাকবে? 3 স্কোয়ার থাকবে। ভগ্নাংশের নিয়ম অনুযায়ী 3 স্কোয়ারটা কোথায় উঠবে? উপরে উঠবে। তো তার আগে আমরা ক্যান্সেলেশন গুলো সেরে ফেলি। ধরো 8 টু দি পাওয়ার 6, 8 টু দি পাওয়ার 6, পাই স্কোয়ার আর পাই কিউব কেটে গেলে শুধু পাই থাকবে, 4 স্কোয়ার আর 4 কিউব কেটে গেলে শুধু 4 থাকবে। তাহলে আলটিমেটলি থাকছে উপরে 4 আর নিচে 3 স্কোয়ারটা উপরে যাচ্ছে। তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 9 ইন্টু 4 হচ্ছে 36। একটা পাইও আছে আমাদের, এখানে একটা পাইও আছে। তাহলে আনসার হচ্ছে আমাদের 36 পাই। দেখো আছে নাকি কোথাও? এইখানে আছে। নাম্বার 6 যদি দেখি আমরা, নাম্বার 6 এরটা কি বলছে আমাদের? নাম্বার 6 এরটা বলছে যে x1 x2 xn এর গড় হচ্ছে x বার। তাহলে আগে x বার বলতে কি বোঝায়? x বার বলতে কত সেটা আমরা আগে বুঝে নিই। x বার বলতে আমরা কি জানি? x বার বলতে আমরা জানি যে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n।
n সংখ্যক আছে এখানে, এটা হচ্ছে x বার, এটা গিভেন, এটা দেওয়া আছে আমাদের। তাহলে এবার বলেছে যে গড় বের করো কার, না ax1 প্লাস ax2 প্লাস ডট ডট করে axn। তাহলে যেহেতু xn তার মানে এখানে কটা পদ আছে, n সংখ্যক পদ আছে। তাহলে n সংখ্যক পদের গড় বের করতে গেলে n দিয়ে ভাগ করতে হবে আমাকে। তাহলে ওপর থেকে আর কিছু কমন যা কাজ চাই না যাক, একটা a কমন যায়, a কমন গেলে পড়ে থাকে কত, x1 প্লাস x2 প্লাস ডট 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 করে প্লাস xn, আর নিচে আছে n। তাহলে x1 প্লাস x2 প্লাস xn বাই n কে আমরা কি বলতে পারি, ax বার। এটা হচ্ছে আমাদের আনসার। আমাদের উত্তরটা কত বেরোচ্ছে, উত্তরটা বেরোচ্ছে হচ্ছে এইটা ax বার। আছে কোথাও দেখো, এটা কিন্তু দুটোরই বার আছে, খেয়াল করবে এখানে a আর x বারটা আলাদা আছে। তাহলে আনসার হচ্ছে আমাদের বি। এটা বোঝা গেল? তো পেজটাকে আমরা সেভ করি। নেক্সট তোমাদেরকে আমরা যেটা দিয়েছিলাম, এখানে যেটা দেওয়া হয়েছিল দেখো, সেটা হচ্ছে কি না, 2 এর 1 বলেছে আসল আর সুদ আসলের 1 বছরের অনুপাত। তাহলে আসল আর সুদ আসলের 1 বছরের অনুপাত যদি এটা হয়, এখান থেকে আমরা সরাসরি করে ফেলতে পারবো। ধরো এখানে আসল হচ্ছে 8:9 দিয়েছে, তাহলে আসলটাকে আমরা 8x টাকা ধরি, সুদ আসলটাকে আমরা 9x টাকা ধরি। তাহলে আসল 8x টাকা, সুদ আসল 9x টাকা। তাহলে সুদটা কত হবে, না 9x থেকে 8x এর বিয়োগ x টাকা। আমাকে কি চেয়েছে, সুদের হার। তাহলে সুদের হার বলতে আমরা কি বুঝি, তাহলে সুদ পেয়ে গেছি, কত বছরে সুদটা সেটাও পেয়ে গেছি, কত টাকার সেটাও পেয়ে গেছি। তাহলে আমাদের সূত্র কি, r ইজ ইকুয়াল টু 100 ইন্টু i, i বলতে এখানে x বাই r বলতে কত, আর বলতে আমাকে আর বের করতে হবে, পি বলতে কত 8x, আর টি বলতে কত 1। তাহলে x x ক্যান্সেল হয়ে গেল, এটা তোমার করলে হচ্ছে 4 দিয়ে উপরে ক্যান্সেল করলে 25, এটা হচ্ছে 2, মানে 12 কমপ্লিট 1/2%। তাহলে 12.1-2%। তাহলে শূন্য স্থানে কত বসবে, 12.1-2%। যে যেখানে বুঝতে পারবে না সে আনমিউট করে আমাকে প্রশ্ন করবে, ঠিক আছে। নাম্বার 2 যেটা বলছে এটাও খুবই সোজা, বলছে কে এর মান কত হলে, এই যেটা দ্বিঘাত সমীকরণ দেওয়া হয়েছে এখানে, এটাকে যদি আমি ব্র্যাকেটে রাখি তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচারটা ফুলফিল করছে। ফুলফিল করছে বলতে এটা হচ্ছে আমাদের এ, এখানে কিছু না থাকা মানে 1 মানে বি, আর এই টোটালটা হচ্ছে সি। তবেই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ না হওয়ার সত্ত্বেও আমরা কি জানি, যে যদি a ইকুয়াল টু 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হয় না। তাহলে এখানে এর জায়গায় কত বসে আছে, এর জায়গায় বসে আছে k মাইনাস 5। তাহলে k মাইনাস 5 0 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। এই জায়গাটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে, হবে না হবে না কি বলছে। আরেকবার বলবেন এই জায়গাটা। এই যে আমাদের যে ইকুয়েশনটা যেটা ছিল, এই ইকুয়েশনটাকে আমাদের তো স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে। তো স্ট্যান্ডার্ড ফর্ম কি, আমাদের দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এটা, যে a x স্কয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। এবং যদি একটু মনে করার চেষ্টা করো, একটু রিকল করো, যেটা দ্বিঘাত সমীকরণ তখনই হয় ব্র্যাকেটে এই কন্ডিশন একটা দেওয়া ছিল, when a নট ইকুয়াল টু 0, অর্থাৎ এর মান শূন্য হবে না। কারণ এর মান যদি শূন্য হয় তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার, তারপরে ধরো এটা 2x দিয়েছে প্লাস 3 ইকুয়াল টু 0, তো 0 ইন্টু এক্স স্কোয়ার মানে তো 0ই। তো 2x প্লাস 3 তো আর দ্বিঘাত সমীকরণ নয়। অর্থাৎ এই যে সহগ যেটা এক্স স্কোয়ারের, সেই সহগটা কখনো শূন্য হতে পারে না। যদি সহগ শূন্য হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ থাকবে না, কারণ এক্স স্কোয়ার টার্মটাই যদি না থাকে তাহলে দ্বিঘাত সমীকরণ অন্তত একঘাত সমীকরণ হয়ে যাবে। তাই এখানে কন্ডিশন, এখানে কি বলেছে, হবে না হবে না, এখানে বলেছে হবে না। যদি বলতো হবে
যে কে এর কোন মানের জন্য হবে যদি প্রশ্ন করতো, তাহলে আমি কি লিখতাম না কে মাইনাস 5 নট ইকুয়াল টু 0। তাহলে কে নট ইকুয়াল টু 5 মানে কে এর মান 5 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা যদি আমরা এখানে বসাই তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে, কিন্তু এখানে প্রশ্ন করেছে হবে না। তাহলে হবে না কখন, না যখন কে মাইনাস 5টা 0 হয়ে যাবে। কারণ আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম অর্থাৎ এই ax স্কয়ার প্লাস bx প্লাস c এই জায়গায় নিয়ে যেতে গেলে আমার এটা a, এখানে কিছু নেই মানে b, 1 কিছু নেই মানে 1 মানে b, আর এটার c হতে গেলে টোটালটাকে একটা ব্র্যাকেট ধরতে হবে তো c, তবে তো আমার a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে, তাহলে হবে না মানে তাহলে k মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে k এর ভ্যালু কত হচ্ছে, k এর ভ্যালু 5। তাহলে k এর মান এখানে আনসার কত বসে গেল, 5। নাম্বার 3 দেখো কি বলছে। নাম্বার 3 বলছে আমাদের এখানে যে কোন বৃত্তের পরিধিস্থ একটা বিন্দু, তো একটা বৃত্ত আমাদেরকে চুজ করি আমরা। নাম্বার 3 একটা বৃত্ত আমরা চুজ করে নিলাম, এই বৃত্তটার পরিধির উপরে একটা বিন্দু আছে, পরিধিস্থ একটি বিন্দু, সেই বিন্দুটা ধরা যাক হচ্ছে যে কোনো জায়গায়, পরিধির উপরে যে কোনো জায়গায় আছে, ধরো এখানে আছে একটা বিন্দু হচ্ছে এ। আমাকে বলেছে যে কোনো একটি বিন্দুতে ড্যাশ স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে এই পরিধির উপরে অবস্থিত যদি আমি এই বিন্দুতে একটা স্পর্শক যদি আঁকতে চাই, স্পর্শক মানে তো জাস্ট এই বিন্দুটাকে টাচ করবে, তাই তো? এরকম স্পর্শক কটা পাবো, একটাই পাবো। আমি যদি এরকম ভাবে আঁকতে চাইবো, হবে কি? সম্ভব না। তাহলে আমরা কি বলেছি এখানে, একটি স্পর্শক, একটি স্পর্শক অঙ্কন করা যায়। এটা গেল নাম্বার 3। নাম্বার 4, নাম্বার 4 কি বলছে আমাদের? নাম্বার 4 বলছে যে tan a into tan b, tan a into tan b is equal to tan 45 degree। তাহলে এখান থেকে tan a into tan b is equal to tan 45 degree মান 1। তাহলে tan a is equal to 1 by tan b, 1 by tan b মানে হচ্ছে cot b। আবার cot b কে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস b। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, a is equal to 90 মাইনাস, অর্থাৎ a আর b হচ্ছে এখানে কি পূরক। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, a plus b is equal to 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। যখনই a plus b 90 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে আমাদের কি বলেছিল বার করতে, sin a plus b এর মান বের করতে বলেছে। তাহলে sin a plus b এটা মানে হচ্ছে কি আমাদের sin 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রি ভ্যালু কত জানি আমরা, 1। তাহলে শূন্যস্থানে কত বসবে আমাদের, 1 বসবে। তারপরটা তো খুবই সোজা অঙ্ক। তারপরটা নাম্বার 5, একটা আয়তঘনকের তল সংখ্যা x, a, তাহলে a বলতে এখানে 6, কারণ আমরা কি জানি আয়তঘনকের তল সংখ্যা তো 6টাই হয়। ধার সংখ্যা b, ধার কটা হয়, 12টা। শীর্ষবিন্দু সংখ্যা c, শীর্ষবিন্দু সংখ্যা কটা হয়, 8টা। তাহলে আমাকে প্রশ্ন করেছে যে a মাইনাস b প্লাস c ইকুয়াল টু কত। a বলতে 6 পেয়েছি, b বলতে 12 পেয়েছি, c বলতে 8 পেয়েছি। তাহলে 8 আর 6 14 মাইনাস 12 দ্যাট ইজ ইকুয়াল টু 2। এখানে ভ্যালুটা হচ্ছে 2, ভ্যালুটা হচ্ছে 2। আচ্ছা নেক্সট, ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্রে বক্ররেখাকে কি বলে, কে পারবে এটা? স্যার ওজাই। ওজাই। তাহলে এটা হচ্ছে ওজাই।
বা বাংলায় ওজাই। তাহলে এই হয়ে গেল আমাদের। এই পেজটাকে সেভ করি। নেক্সট পেজে যাই। এখানে কি বলছে দেখো। নাম্বার 1, রাম ও রহিমের লভ্যাংশের অনুপাত হচ্ছে 3:2। লভ্যাংশের অনুপাত দিয়েছে এখানে 3:2। রামের লভ্যাংশ বলেছে 150 টাকা, আর রহিমের লভ্যাংশ বলেছে 100 টাকা। তাহলে যদি অনুপাতটা যদি 3:2 হয়, তাহলে 3টা ইকুইভ্যালেন্ট টু কত? 150। তাহলে 3 থেকে 150 হতে গেলে আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 50 দিয়ে মাল্টিপ্লাই করলে তবে হবে। তাহলে অনুপাতের ক্ষেত্রে আমরা জানি যে অনুপাতটা সেম রাখতে গেলে পূর্ব পদকে যা দিয়ে মাল্টিপল করা হয়, পরপদকে সেই একই সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করা হয়। তাহলে 2 দিয়ে 50কে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কত পাবো? 100 পাবো। তাহলে আমরা ঠিকই বলেছি, এটা ট্রুই আছে। এটা তো কিছুদিন আগেই একটা কোশ্চেনে পেয়েছিলাম আমরা। √5 - 2, তার অনুবন্ধী করণী বলেছে √5 + 2। আমরা কি জানি অনুবন্ধী করণী হওয়ার কি শর্ত? না এদের গুণফলটা মূলদ হবে আর এদের যোগফলটাও মূলদ হবে। এখানে গুণফলটা মূলদ হচ্ছে ঠিক কথাই, বাট যোগফলটা কিন্তু মূলদ হচ্ছে না, 2√5 হয়ে যাচ্ছে। তাই এটা ফলস। তাই এটা অ্যাকচুয়ালি অনুবন্ধী করণীটা যদি বলতো, হতো কি হতো? -√5 - 2। মাথায় রাখো যে অনুবন্ধী করণী মানে হচ্ছে এখানে বলেছে √5 - 2 এর অনুবন্ধী করণী, ওরা বলেছে √5 + 2। এটা সম্ভব যে এর অনুবন্ধী করণী এটা বা এটার অনুবন্ধী করণী এটা তখনই সম্ভব যদি এদের গুণফল, যদি এদেরকে যদি গুণ করো, তাহলে a - b * a + b, তার মানে কি হচ্ছে a² - b²। তাহলে কত হচ্ছে এখানে? 5 - 4 1। 1 কি একটা মূলদ সংখ্যা না? হ্যাঁ মূলদ সংখ্যা, ভালো কথা। তাহলে এদের গুণফল মূলদ সংখ্যা হলো। একটা কন্ডিশন 1 কে স্যাটিসফাই করলো, বাট দ্য সেকেন্ড কন্ডিশন বলছে যে এদেরকে যদি আমরা যোগ করি তাহলে যাকে পাবো, কাকে পাবো? এখানে পাচ্ছি 2√5। বলছে এটাকেও মূলদ হতে হবে, কিন্তু এ মূলদ নয়, আনফরচুনেটলি √5 থেকে গেছে, তাই এর অনুবন্ধীকরণী এটা হবে না। এর অনুবন্ধীকরণী হতে গেলে কি হতে হবে? -√5 - 2, তবেই কি অনুবন্ধীকরণী হবে। নাম্বার 3 কি বলছে? নাম্বার 3 টা বলছে অকেন্দ্রীয় বৃত্তের একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে গিয়ে ও, এবি ব্যাস, একটা ব্যাস টেনে নি। এবি হচ্ছে ব্যাস, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে এখানে আমার বি থেকে এখানে একটা টানতে হবে সি, আর এখান থেকে একটা টানলাম ডি, এখান থেকে একটা টেনে নিলাম এ। তাহলে এ বি, এটা হলো সি, এটা হলো ডি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এডিসি 120, এডিসি এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 120। তাহলে এটা নাম্বার 3, অ্যাঙ্গেল এডিসি is equal to 120 ডিগ্রি।
দিয়ে বলেছে অ্যাঙ্গেল বিএসি এর মান কত, অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু কত, এবং ওরা বলেছে অ্যাঙ্গেল বিএসি এর মান হবে 30 ডিগ্রি। তো দেখা যাক 30 ডিগ্রি হচ্ছে কি হচ্ছে না। এখন বিএসি অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে গেলে আমাকে বিএসি অ্যাঙ্গেলটাকে তো আমাকে এখান থেকে দেখাতে হবে, এটা যোগ করে তবেই বিএসি অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি। এবং বিএসি অ্যাঙ্গেল কোনটা, বিএসি অ্যাঙ্গেল হচ্ছে এটা। ভেবে দেখো এবিটা যেহেতু ব্যাস, তাহলে এইটা সব সময়ের জন্য 90 ডিগ্রি হবে, এটা আমরা জানি। কেন জানি না, বিএসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, ব্যাস পরিধির উপর একটা বিন্দু, ব্যাসের দুটো প্রান্ত বিন্দু যোগ হয়ে যায়, এটা 90 ডিগ্রি। আবার এ দিয়েছে 120, এ যদি 120 হয়, এটাও আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো যোগফল হয় 180 বা সম্পূরক। তাহলে ও যদি 120 হয়, এ কত হবে 60। তাহলে জাস্ট এই ত্রিভুজটার দিকে তাকাও, এসিবি ত্রিভুজটার দিকে তাকাও, আর কোনো দিকে তাকিয়ে লাভ নেই। আমরা যদি শুধু এই এসিবি ত্রিভুজটার দিকে তাকাই, জাস্ট এই এসিবি ত্রিভুজটার দিকে, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি কি দেখলাম, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা দেখলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60, এটা 90, এটা 60। তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল তো 180 ডিগ্রি, তাহলে এটা কত হবে 30 ডিগ্রি। তো ঠিকই বলেছে ওরা, এটা ট্রু। নাম্বার 4, নাম্বার 4 কি বলছে, cot থিটা ইন্টু cot 2 থিটা, cot থিটা বেরিয়ে গেল, cot থিটা ইন্টু cot 2 থিটা ইজ ইকুয়াল টু 1। বলছে এটা হলে cot 3 থিটা ইজ ইকুয়াল টু 0 হবে। তো দেখা যাক সেই একই কনসেপ্ট। তো এখানে কি বলছে আমাদের, এই সেম টাইপের অঙ্ক কিন্তু আমরা একটা করেছি, কোথায় করেছি আমি বলছি, এই পেজটা একটু সেভ করে নি, তাহলে বোঝা যাবে। দেখো 2 পেজে কিন্তু এখানে করলাম আমরা একটা, এই যে দেখো এই অঙ্কটা, tan a tan b 1, তাহলে এখান থেকে আমরা a b এর মধ্যে একটা রিলেশন বের করেছিলাম। ঠিক সেম ওয়েতে আমরা এখানেও একটা রিলেশন ফাইন্ড আউট করব। কি করে ফাইন্ড আউট করব, যে cot থিটা ইনটু cot 2 থিটা 1, তাহলে এখান থেকে যে কোনো একটাকে আমরা যদি অন্যদিকে নিয়ে যাই, তাহলে cot 2 থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cot থিটা। তাহলে 1 বাই cot থিটা মানে কি লেখা যায় আবার, tan থিটা। তাহলে cot 2 থিটা ইজ ইকুয়াল টু tan থিটাকে আমরা কি লিখতে পারি, cot 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে, তাহলে এখান থেকে তোমরা পাবে হচ্ছে cotটার দরকার নেই আমাদের, তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে 2 থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটার মান হচ্ছে এখানে 30 ডিগ্রি। যখনই থিটার মান 30 ডিগ্রি পেয়ে গেলাম, আমাকে কি বলেছিল দেখো লক্ষ্য করে, আমাকে বলেছে যে cot 3 থিটা ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে cot 3 থিটা বার করি, থিটার মান তো 90 বলেই দিয়েছিল, বেরিয়ে গেছে। তাহলে therefore cot 3 theta that is equal to cot 90, আর cot 90 এর মান কত, cos 90 বাই sin 90, তো এটার মান 0 ই তো হয়। cos 90 হচ্ছে আমাদের cos 90 হচ্ছে 0 আর sin 90 হচ্ছে 1, তাহলে 0 বাই 1 মানে 0। তাহলে ওরা ঠিকই বলেছে, তাহলে এটা ওরা ঠিকই দিয়েছে, এটাও ট্রু। ওরা বলেছে 0 হবে, এটাও ট্রু। তারপরে নাম্বার 5 কি বলছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটার আয়তন একই থাকে। তো যাই হোক কি হচ্ছে না হচ্ছে এখানে দেখা যাক। নাম্বার 5, তো একটা শঙ্কু, তো অত কিছু ধরার দরকার নেই, জাস্ট আমরা ব্যাসার্ধটাকে ধরে নিচ্ছি এখানে আর, ব্যাসার্ধ আর, উচ্চতা হচ্ছে h, তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা h, ব্যাসের দৈর্ঘ্য অর্ধেক মানে কি, ব্যাসার্ধটা অর্ধেক হয়ে যাবে। তো
তাহলে যখন এর ব্যাসার্ধ আর উচ্চতা h তখন এর আয়তন কি হয়? 1/3 পাই r স্কয়ার h। যখন এর ব্যাসার্ধটা যখন অর্ধেক হয়ে যাচ্ছে, মানে ব্যাসার্ধটা অর্ধেক হয়ে যাওয়া মানে ব্যাস অর্ধেক হওয়া মানে ব্যাসার্ধও অর্ধেক হবে, কিন্তু উচ্চতা হয়ে যাচ্ছে কত? দ্বিগুণ, মানে 2h। তাহলে তখন তার আয়তন কত? যদি v1 ধরি 1/3 পাই, তখন তার r বলতে r/2 স্কয়ার ইন্টু h বলতে হচ্ছে 2h। এটাকে ক্যালকুলেশন করে কত হচ্ছে দেখো, 1/3 পাই r স্কয়ার বাই 4 ইন্টু 2h। 2 আর 4 ক্যান্সেল করলে 2, তাহলে আলটিমেটলি 1/2 ইন্টু 1/3 পাই r স্কয়ার h। আবার এই যে 1/3 পাই r স্কয়ার h, এইটার পরিবর্তে আমি কাকে এখানে পুট করে দিতে পারি? এখানে আমি ভি কে পুট করে দিতে পারি। তাহলে আলটিমেটলি এখানে কত পাওয়া যাচ্ছে? হাফ ভি। তাহলে এখনকার আয়তনটা আগের আয়তনের কি হচ্ছে? অর্ধেক। কিন্তু ওরা কি বলেছে? কি থাকবে? একই থাকবে বলেছে। এটা ঠিক বলেনি, ওরা বলেছে একই থাকবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? অর্ধেক হয়ে যাচ্ছে। মানে এখনকার আয়তনটা v1টা আগের আয়তন ভির অর্ধেক। এটা ফলস। রইল বাকি লাস্টেরটা। একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো পরিসংখ্যা বহুভুজ। এটা একটু আগেই মেঘ বললো যে এই যে যেটা আমরা করি সেটাকে ওজাইভ বলা হয়। তাহলে পরিসংখ্যা বহুভুজের সাপেক্ষে আমরা মধ্যমা বের করতে পারি না। স্যার আমি বলিনি, স্যার আমি বলিনি, অঙ্কুর বলেছে বোধহয়। আচ্ছা, যাই হোক, যেই হোক, তাহলে এটা হচ্ছে ফলস। তো তাহলে পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটা পরিসংখ্যা বহুভুজ না। আমরা কি জানি মধ্যমা লেখচিত্রের সাহায্যে পাওয়ার জন্য কার সাহায্য? আমরা তো ওজাইভের রেসপেক্টে বের করি। এটা ফলস। তাহলে এই গেল আমাদের নাম্বার 3 কোশ্চেন। এই পেজটা তো সেভ আছে। নেক্সট সামগুলোকে আমরা একটু দেখি। নাম্বার 4 এর আমরা নেক্সট পেজে যাই। তো এখানে কি বলছে দেখো, যদি আমরা নাম্বার 4 এর 1 এরটার দিকে যদি তাকাই, কোন মূলধন 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তো মূলধন দ্বিগুণ হওয়া মানেটা কি? যদি আমি আসল ব্যাংকে রাখি হচ্ছে x টাকা, তাহলে আমার সুদ আসল কত দেবে? 2x টাকা দেবে। তবেই তো আমি সবাইকে বলে বেড়াবো যে আমার টাকা দ্বিগুণ হলো, আমার টাকা দ্বিগুণ হলো, নাহলে তো কি করে বলবো? অর্থাৎ আমি যে টাকাটা রাখবো আমার সেই টাকাটাই ইন্টারেস্ট হিসেবে আসতে হবে, তবেই আমার সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে যদি আমার এই জিনিসটা হয়, তাহলে এখান থেকে আমি সুদটা বের করি। তাহলে আমার সুদ কত হচ্ছে না, তো 2x থেকে x বাদ, দ্যাট ইজ x টাকা। তাহলে আমি আসল জানি, আমি সুদ আসল জানি, আমি সুদ জানি, আমি আরো কি জানি? আমি জানি সুদের হার, এটাও আমি জানি। শুধু টেচ আমার টাইম লিখে নিয়ে এখানে যে সুদের হার যেটা দেওয়া হয়েছে আমাদের, সুদের হারটা কত না, সুদের হারটা হচ্ছে আমাদের বলেছে 6.14%। 6.14% মানে 25/4%। তাহলে আমি দেখো আর জানি, পি জানি, টাইম জানি, আমি সব জানি। তাহলে সুতরাং আমাকে সময় বের করতে বলেছে। তাহলে টি সমান সমান আমরা কি জানি? টি সমান সমান যেটা জানি এটা হচ্ছে 100i, আই বলতে x বাই পি ইন্টু আর। আর বলতে কত? 25/4। আগে x কে বিদায় করি, 25 দিয়ে 100 কাটলে হয় 4, ভগ্নাংশের নিয়ম অনুযায়ী এই 4টা উপরে উঠে যায়, তাহলে 4 4 16 বছর। তাই এই গেল আমাদের ফার্স্টের সামটা। নিশ্চয়ই বুঝতে পারছো। নাম্বার 2, নাম্বার 2 কি বলছে আমাদের? একটা ব্যবসায় 3 জন বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে
তো সেই মূলধনের অনুপাতটা এখানে লিখি 1/6 = 1/5 = 1/4। তাহলে মূলধনের অনুপাত তো কখনো ভগ্নাংশে থাকে না। তাহলে 6, 5 আর 4 এদের লসাগু কত হয়? এদের লসাগু হয় হচ্ছে 60। তাহলে প্রত্যেকটাকে যদি তুমি 60 দিয়ে গুণ করে দাও, এটা হবে 10, এটা হবে 12, এটা হবে 15। তাহলে তিনজনের মূলধন অনুপাত হচ্ছে এটা। এবং বছরের শেষে মোট লাভ কত বলছে? 3700 টাকা। তাহলে তৃতীয় বন্ধুর লাভ কত? তাহলে বছরের শেষে মোট লাভ কত বলেছে? মোট লাভ হচ্ছে 3700 টাকা। তাহলে তৃতীয় বন্ধুর লাভ কত হবে? তৃতীয় বন্ধুর লাভ যেটা হবে সেটা হচ্ছে 3700 গুণ 15/15 10 25 27 37। 37 দিয়ে এটা ক্যান্সেল হয়ে যায়, থাকে 100। তাহলে তৃতীয় বন্ধুর লাভ হচ্ছে কত হয়ে গেল? 1500 টাকা। আশা করি বোঝা গেল। নাম্বার 2 গেল। চলে এসো নাম্বার 3। সেই দ্বিঘাত সমীকরণ, সেই অনন্যক ফার্স্ট ক্লাসেই হলো আজকে। তাহলে কে এর মান কত? তো অনন্যক যদি হতে হয় আমরা কি জানি? a = c। এই দ্বিঘাত সমীকরণটাকে যদি আমি a5x² প্লাস 13x প্লাস k যদি আমি স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে এটাকে মনে মনে যদি চিন্তা করি, ax² প্লাস bx প্লাস c, হ্যাঁ স্ট্যান্ডার্ড ফর্মে আছে। এবং বীজদ্বয় অনন্যক হলে আমরা কি জানি? মানে বীজদ্বয়ের অনন্যক মানে হচ্ছে বীজদ্বয়ের গুণফল হবে 1। মানে বীজদ্বয়ের গুণফল 1 না বলে ওরা বলছে বীজদ্বয় অনন্যক। কারণ অনন্যকের কনসেপ্ট আমরা কি জানি? অনন্যকটা পরবর্তীকালে কনসেপ্ট হয়ে যায় ইনভার্স। যাই হোক, তো অনন্যক মানে ধরো আমি 2 এর অনন্যক বের করব, মানে এর সঙ্গে কাকে গুণ করলে গুণফল 1 হবে, এই হচ্ছে আমাদের বক্তব্য। তাহলে কাকে গুণ করলে হবে? 1/2। তাহলে তাই 2 অনন্যক 1/2। যদি ঘুরিয়ে বলতো যে 1/2 এর অনন্যক কত, একই গল্প। 1/2 এর সঙ্গে কত গুণ করবো, গুণ করলে 1 হবে না, 1/2 এর সঙ্গে 2 গুণ করবো তাই 1 হবে। তাহলে 1/2 অনন্যক 2। তাহলে এখানে যদি অনন্যক যদি বীজদ্বয় যদি অনন্যক হয় গুণফল কত হবে? 1। তাহলে গুণফল 1 হলে আমরা কি জানি? বীজদ্বয় আলফা ইনটু বিটা সমান সমান তো c/a। তাহলে c/a যদি 1 হয় তাহলে a = c বা c = a। তাহলে এখানে সরাসরি লিখে দাও k = 5। এক লাইনে অঙ্ক 2 নাম্বার। নাম্বার 4 কি বলছে দেখো। নাম্বার 4 বলছে যে এটা ইকুয়াল টু এত হলে এটা ইকুয়াল টু কত। এই ধরনের অঙ্কগুলোকে কি করবে তোমরা, এই রাফে না এই একই টাইপের তো এদেরকে গুণ করে নেবে, তোমাদের বুঝতে সুবিধা হবে যে কি করব। তাহলে আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। x² - 9 তার সঙ্গে যেটার ভ্যালু বার করতে দিয়েছে সেটাকে গুণ করছি। তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কত হয়? x² মাইনাস b²। b² মানে কত? b² মানে কত না, b² মানে হচ্ছে এই যে √x² মাইনাস 9 তার হোল স্কয়ার। এর হোল স্কয়ার মানে কত হয়? x² মাইনাস জাস্ট রুটটা তুলে দাও, তার মানে x² মাইনাস x² প্লাস 9। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা যদি এই জিনিসটাকে লিখি, এই জিনিসটা আমাদের অঙ্কের স্টার্টিং হচ্ছে ওখান থেকে। আমরা স্টার্ট করছি এখান থেকে যে x² মাইনাস 9 ইকুয়াল টু 9। কেউ ভুল বলবে? বিয়োগ করে দেখো, তুলে দেখো, x² কেটে যাচ্ছে, 9 হবেই। এরপরে আমরা যেটা নেক্সট লাইনে করব সেটা হচ্ছে x² তে x² থাকলো। এই যে টোটাল যে জিনিসটা আছে, যে কোনো ধরো 5 কে আমরা কি √5 এর হোল স্কয়ার লিখতে পারি না? তাহলে x² মাইনাস 9 কে আমরা √x² মাইনাস 9 এর হোল স্কয়ার কি লিখতে পারি না? নিশ্চয়ই পারি। যদি কোথাও 5 থাকে, 5 কে কি আমরা
√5 এর হোল স্কয়ার লিখতে পারবো না? নিশ্চয়ই পারবো, এটাই পারবো। এবার যদি এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মে যদি ভেঙে দিই, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মে ভাঙলে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু 9। তাহলে এবার দেখো আমাকে কার ভ্যালু দিয়েছে ওরা, আমাকে দিয়েছে x স্কয়ার প্লাস 1 বাই প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 9 এর ভ্যালু দিয়েছে 18। তাহলে কি x স্কয়ার প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 9 এর ভ্যালু দিয়েছে কত? 18। তাহলে এখানে 18 বসিয়ে দিতে পারি। এটা যেমন থাকা থাকলো, x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 9। তাহলে আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো আমরা x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 9 বাই 18। তার মানে আলটিমেটলি হচ্ছে কত? 1/2। তো আমাকে বলেছে এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে আমাদের হাফ। বোঝা গেল? এরপরে চলে এসো নাম্বার 5। বুঝতে পারছো তো সবাই? না বুঝতে পারলে কিন্তু বলবে আমাকে। ও কেন্দ্রীয় বৃত্তে AB ও CD দুটি সমান জ্যা। তো আমরা একটা বৃত্ত আঁকি, ও কেন্দ্রীয় বৃত্ত, নাম দিই ও, নাম দিয়ে দেওয়া হলো ও। তাহলে বৃত্তের কেন্দ্রটা মোটামুটি এরকম জায়গায় থাকবে। ও AB CD দুটি সমান জ্যা, তাহলে এমন দুটো জ্যা আমি নেব যারা সমান। ধরো এরকম একটা জ্যা এখান থেকে টানছি, এটা যা হবে মোটামুটি চোখে দেখে সমান লাগলেই হলো, স্কেল দিয়ে মাপার দরকার নেই। এই হচ্ছে আমাদের দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। নাম হচ্ছে একটার এবি আর একটা সিডি। ধরে যাক এটার নাম দিলাম এবি, এটার নাম দিলাম সিডি। কেউ যদি ভাবে যে স্যার আমি এরকম ভাবে জ্যা আঁকবো, কোনো অসুবিধা নেই। কেউ যদি ভাবে যে এইটা আঁকবে, যেমন আমি এখানে জ্যা দুটোকে কেন্দ্রের বিপরীত দিকে এঁকেছি। কেউ যদি ভাবে যে স্যার আমি জ্যাটাকে কেন্দ্রের একই দিকে আঁকবো, এখানে আমার সেন্টার আছে কোথাও, আমি একই দিকে আঁকবো। এটা একটা এবি জ্যা দিলাম, এটা একটা সিডি জ্যা দিলাম। তো তুমি চোখে দেখেই বুঝতে পারবে যে তুমি যদি একই দিকে দাও, কারণ তোমার কিন্তু একটা জ্যার নাম এবি বলেছে আর একটা জ্যার নাম কিন্তু সিডি বলেছে। তাহলে এই যে দুটো জ্যা তুমি আঁকছো, যদি বৃত্তের কেন্দ্রের একই দিকে দাও, তাহলে এই দুটো জ্যায়ের দৈর্ঘ্য কিন্তু কখনো সমান হতে পারে না। কিন্তু ওরা কিন্তু দুটো সমান দৈর্ঘ্যের জ্যা বলেছে, দুটি সমান জ্যা, এখানে লক্ষ্য করো। তাই কিন্তু আমাকে কেন্দ্রের বিপরীত দিকেই আঁকতে হবে। কেউ যদি বলে কেন স্যার আমি এখান থেকে নিয়ে এদিক দিয়ে আঁকবো একটা, আমি এখানে এটা কিন্তু এর উপরে তো আমি তো সি বসাতে পারবো না। এ বি সি ডি দুটো আলাদা আলাদা বিন্দু দিয়েছে, যদি আমাকে এ বি এসি বলতো তাহলে নিশ্চয়ই আমাকে এ থেকে আঁকতে হতো, সেই ক্ষেত্রে হতো, সেই ক্ষেত্রে হ্যাঁ এসি যদি এখানে আঁকতাম সে দুটো সমান হতেই পারতো, কোনো অসুবিধা নেই। কিন্তু এ বি আর সিডি যদি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা হতে হয়, তাহলে কেন্দ্রের বিপরীত দিকেই তাদেরকে থাকতে হবে, কেন্দ্রের একদিকে তারা থাকতে পারবে না। ওই যেভাবে আঁকি না কেন, সে এভাবেও আঁকতে পারি, আমি এইভাবেও আঁকতে পারি, যেভাবে খুশি আঁকি। আর কি বলেছে? সিওডি বলেছে 60 ডিগ্রি। তো সিওডিটাকে আমরা মেনশন করে নিই এখানে, যে সিওডি বলেছে 60 ডিগ্রি। তাহলে ও সি এবং ও ডি যোগ করে দেব 60 ডিগ্রি। আর কি বলেছে? এবি বলেছে 5 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বেশ, তো দেখো এই অ্যাঙ্গেলটা বলেছে 60 ডিগ্রি, ভালো করে দেখবে, এই অ্যাঙ্গেলটা বলেছে আমাদের 60 ডিগ্রি। তো এই যে ত্রিভুজটা যেটা আছে, ধরো ত্রিভুজটাকে যদি আমি একটু রং করে দিই, ধরো এই রংটা করে দিই, এই যে ত্রিভুজটা যেটা দেখতে পাচ্ছ, ছাড়ো ত্রিভুজটা তো বুঝতেই পারছো তোমরা। তা এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ওসিটা কি? বৃত্তের ব্যাসার্ধ। ওডিটা কি? বৃত্তের ব্যাসার্ধ। আবার ক্লাস 8-এ আমরা জেনেছি যে কোনো একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয়, তাদের বিপরীত কোণগুলো সমান হয়।
তাহলে এই কোণটা তো 60, ভালো কথা। তাহলে বাকি যে দুটো কোণ আছে, একটা ত্রিভুজের তো তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, তার মধ্যে এ একাই 60, তাহলে বাকি দুটোর যোগফল 120। তো এখান থেকে আমরা স্টার্ট করি যে since OC is equal to OD, therefore angle OCD is equal to angle ODC is equal to কত হবে না হাফ ইন্টু 180 থেকে 60 বিয়োগ, and that is equal to 60। 180 থেকে 60 বিয়োগ করলে 120, 120 কে 2 দিয়ে ভাগ করলে 60। মানে মোদ্দা কথা এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা হয়ে যাচ্ছে সমবাহু ত্রিভুজ। এবং লক্ষ্য করে দেখো এখানে কার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বলেছে এবি 5। এবি যদি 5 হয় সিডিও তো 5, সিডি 5 হলে ওসিও 5, ওডিও 5। যেহেতু এবি বলেছে 5 সেন্টিমিটার, তাহলে এবি এর সঙ্গে সিডি সমান, তাহলে সিডি ইজ ইকুয়াল টু 5, দ্যাট ইজ ইকুয়াল টু ওসি, দ্যাট ইজ ইকুয়াল টু ওডি, সবাই 5 সেন্টিমিটার করে। তাহলে ওসিটা তো ব্যাসার্ধ, আমাকে কি চেয়েছে, ব্যাস চেয়েছে, তাহলে সুতরাং ও ব্যাসার্ধই চেয়েছে, সুতরাং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার। গেল নাম্বার 5। নাম্বার 6। নাম্বার 6 বলছে কি, বলছে একটা বৃত্ত আছে, একটা বৃত্ত আছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12। তো একটা বহিস্থ বিন্দু থেকে আমি ওই বৃত্তের উপর একটা স্পর্শক এঁকে নিচ্ছি, এটা এই হচ্ছে সেই বহিস্থ বিন্দুটা, এখান থেকে আমি একটা স্পর্শক এঁকে নিলাম। আর কি বলেছে আমাদের, ধরো এই হচ্ছে সেই স্পর্শকটা, আর বৃত্তের যেটা কেন্দ্র সেটা হচ্ছে ধরো এটা। তো বৃত্তের যদি ওটা কেন্দ্র হয়, তাহলে এবার আমি ওই বহিস্থ বিন্দুর সঙ্গে কেন্দ্রটাকে যোগ করে দিচ্ছি। এবার নাম ধাম দিয়ে দিই আমরা, ধরো বৃত্তের বহিস্থ বিন্দুটা, ওরা কিছু বলেছে, হ্যাঁ বলেছে পি, তাহলে আমাদেরকে পি দিতেই হবে। ধরো এখানে পি এ হচ্ছে স্পর্শক, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। ওরা যেটা বলেছে স্পর্শকের দৈর্ঘ্য মানে পি এ বলেছে 12 সেন্টিমিটার, তাহলে বলেছে যে কেন্দ্র থেকে অর্থাৎ ও থেকে পি এর দূরত্ব কত, আরো কি বলেছে ব্যাসার্ধ বলেছে 5। তাহলে ব্যাসার্ধ যদি 5 হয়, তাহলে আমি স্পর্শ বিন্দু এবং বৃত্তের কেন্দ্র যদি আমরা যোগ করে দিই, এটার একটা উপপাদ্য আমরা পড়েছি কি না, কোন বৃত্তের পরিধির উপর অবস্থিত কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয়, লম্ব হয়। তাহলে এটা 12, এটা 5, তাই এটা নিশ্চয়ই অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে পেয়ে যাব ওপি স্কয়ার বা ওপি ইজ ইকুয়াল টু কি পাবো, রুট ওভার 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এটা দেখো সব করে টোরে 169 হবে, 13 সেন্টিমিটার। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব কত পেয়ে যাচ্ছে, 13 সেন্টিমিটার, খুবই ছোট অঙ্ক। এই পেজটাকে আমরা একটু সেভ করি। আমরা নেক্সট পেজে যাই, নেক্সট পোর্শনও যাব। আমরা করলাম 6 পর্যন্ত, অর্থাৎ আমাদের স্টার্ট হবে হচ্ছে 7 থেকে। তো এখানে আমাদের কি দিচ্ছে দেখো, নাম্বার 7, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র, একটা পরিবৃত্ত আঁকি, একটা ত্রিভুজ আঁকি, এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ,
যে ত্রিভুজটার পরিকেন্দ্র ও, পরিকেন্দ্র মানে এটা আমরা জানি পরিবৃত্তের কেন্দ্র। তো ধরে যাক এই হচ্ছে আমাদের সেই ত্রিভুজ এ বি সি, এবং এর পরিকেন্দ্রটা মোটামুটি এরকম জায়গায় আছে, ধরে নেওয়া যাক এটা হচ্ছে আমাদের ও। বিএসি বলেছে 65, এই অ্যাঙ্গেলটা বলেছে আমাদের 65, লিখে নিই এটা নাম্বার 7। আমাদের বলেছে অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু বলেছে 65 ডিগ্রি। তাহলে বলেছি ওবিসি কত, তাহলে ওবিসি বের করতে গেলে আমাকে আগে জাস্ট ওবিটাকে যোগ করলেই ওবিসি আমাদের চলে আসবে। এই অ্যাঙ্গেলটা কত এটা আমাকে প্রশ্ন করেছে। তো আমি যদি আমার কনস্ট্রাকশনে যদি ওসি কেও যোগ করে দিই, যদি ওসি কে যোগ করে দিই, যখনই ওসি কে যোগ করে দিলাম, লক্ষ্য করে দেখো এই যে এখান থেকে এইটুকুনি যে আছে যে বৃত্তচাপটা, যদি বৃত্তচাপটা আমি জানি না কালার করতে পারবো নাকি, যদি পারি তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো দেখো এই যে লাল যে হয়ে গেল বৃত্তচাপটা, তাহলে এই বৃত্তচাপটার উপরে আমরা এইটাকে কি বলতে পারি, বিওসি হচ্ছে এখানে কেন্দ্রস্থ কোণ, বিএসি হচ্ছে এখানে পরিধিস্থ কোণ। তাহলে লেখো যেহেতু অ্যাঙ্গেল বিওসি is equal to 2 into angle BAC, এখন অ্যাঙ্গেল বিএসি এর ভ্যালু দিয়েছে 65, তাহলে 2 into 65 that is equal to 130 ডিগ্রি, তাহলে বিওসি 130 ডিগ্রি। আবার তুমি যদি এই ত্রিভুজটার দিকে তাকাও, ওবিসি ত্রিভুজটার দিকে যদি তাকাও, তাহলে সেই একই গল্প আগের অঙ্কটার মতো, ওবির সঙ্গে ওসি সমান, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, আবার এই দুটো কোণের যোগফল কত। আবার আমরা কি বলতে পারি এখানে ওবি ইজ ইকুয়াল টু ওসি, কেন সমান নিশ্চয়ই তোমরা বলতে পারবে, না বললেও অসুবিধা নেই। তাহলে ওবির বিপরীত কোণ হচ্ছে ওবিসি, আর ওটা হচ্ছে ওসিবি, তারা সমান হবে, এবং তারা প্রত্যেকে কত হবে, তাতে 180 থেকে 130 কে বিয়োগ করে যা পাবো তার অর্ধেক 2, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 180 থেকে 130 বিয়োগ করলে হচ্ছে 50, আর 50 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 25 ডিগ্রি। তাহলে আমাকে কোন কোনটা চেয়েছে, আমাকে তো অ্যাঙ্গেল ওবিসি চেয়েছে, আর এই অ্যাঙ্গেল ওবিসি মান কত পেয়ে গেলাম, 25 ডিগ্রি। বোঝা গেল? নাম্বার 8, নাম্বার 8, নাম্বার 8 কি বলছে, নাম্বার 8 বলছে যে x is equal to a sec theta, লিখে নি x is equal to a sec theta আর y is equal to b tan theta, দিয়ে বলেছে এদের মধ্যে থিটা বর্জিত, মানে থিটাটাকে অপনয়ন করো, বইতে যে আমাদের অঙ্কগুলো আছে সেখানে বলেছে থিটা অপনয়ন, তো থিটা অপনয়ন করে দিই এখান থেকে খুব সোজাসুজি। এখান থেকে আমরা কি বলতে পারি, x by a এটা ইজ ইকুয়াল টু সেকেন্ড থিটা, আর y by b এটা ইজ ইকুয়াল টু tan থিটা। আর যদি আমরা সেকেন্ড থিটা আর tan থিটার মধ্যে যদি রিলেশনটা যদি আমাদের মনে থাকে, রিলেশনটা কি সেকেন্ড থিটা আর tan থিটার মধ্যে, না সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সেকেন্ড মানে কত পেয়েছি, x বাই a, তাহলে এই সেকেন্ডের জায়গায় x বাই a বসিয়ে দিয়ে, তো সেকেন্ড স্কোয়ার আছে x বাই a স্কোয়ার, tan এর জায়গায় yb বসিয়ে দিচ্ছি, tan স্কোয়ার আছে মানে y বাই b স্কোয়ার। দিস ইজ দ্য required relation where we can eliminate theta। এটাই হয়ে গেল আমাদের রিলেশন, x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা পরবর্তীকালে যখন দেখবে যদি 11 এ অঙ্ক নিয়ে পড়ো, এটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্তের একটা সমীকরণ, পরাবৃত্ত বা হাইপারবোলা, যাই হোক সে পরে দেখা যাবে। আমাদের এই হচ্ছে আমাদের রিলেশন। নেক্সট নাম্বার 9, সরি নাম্বার 9, নাম্বার 9 কি বলছে, এখানেও বলেছে 1 প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা, বলছে একে আমরা পূর্ণ বর্গ রাশি হিসেবে প্রকাশ করি। তাহলে খুবই সোজা, 1 যেটা আছে 1টাকে আমরা কি লিখতে পারি, 1টাকে আমরা অনায়াসেই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখতে পারি, প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab,
তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab কার সূত্র? না a প্লাস b হোল স্কয়ার শুধু পূর্ণবর্গ রাশি হয়ে গেল। রিপিট করেছি, এই অঙ্কটা একটু আগে করলাম না আমরা, নাকি এটা আগে করে দিয়েছিলাম? এই অঙ্কটা একটু আগে করলাম না? হ্যাঁ স্যার, এই অঙ্কটা আজকেই হয়েছে। এটা কি মানে এটাই ছিল নাকি আগেই ছিল এটা? আগে ছিল, অন্যরকম ভাবে ছিল আগে। তাই এটা তার করাবার কোনো প্রয়োজন নেই, এটা রিপিট হয়ে গেছে, এটা রিপিট। এটা নাম্বার কত জানি না, ছেড়ে দাও। নাম্বার 11-এ চলে আসি আমরা। নাম্বার 11 কি বলছে আমাদের দেখো। নাম্বার 11 বলছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন আর পার্শ্বতলে ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তা শঙ্কুর আয়তন তো আমরা জানি, এটা শঙ্কুর আয়তন যদি আমাকে বের করতে হয়, ধরো এই হচ্ছে আমাদের সেই শঙ্কু, তো এর আয়তন যদি বের করতে হয় আমাকে, তাহলে ফার্স্ট অফ অল আমাকে কি লাগবে? এর ব্যাসার্ধ লাগবে, এর একটা উচ্চতা লাগবে। এবার যদি আমরা এটাকে যোগ করে দিই, আমরা শঙ্কু পেয়ে যাচ্ছি অনায়াসে। এই হচ্ছে আমার শঙ্কু। তো যদি এই শঙ্কুটার আমরা ব্যাসার্ধ যদি r ধরি, উচ্চতা যদি h ধরি, তাহলে শঙ্কুর আয়তনের কি সূত্র আমরা জানি? 1/3 পাই r স্কয়ার h। আর এর আয়তনের সূত্র এটা। আর পার্শ্বতলে ক্ষেত্রফল, পার্শ্বতল মানে পাশেরটা, মানে বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল কি জানি? পাই আর এল। তার মানে এটাকে আমাকে এল ধরতে হচ্ছে, তাহলে তির্যক উচ্চতাটাকে এল না ধরলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল পাবো না। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্নানুসারে এইটার সঙ্গে এটা বলেছে সমান, সাংখ্যমান সমান। বেসিক্যালি তো সমান হতে পারে না, একটা আয়তন একটা ক্ষেত্রফল কখনোই সমান হতে পারে না। তাহলে কিসের ভিত্তিতে সমান হলো? সমান হলো হচ্ছে এটা, যে কোথাও বলেছে 5 ঘন সেমি, আর একটা বলেছে 5 বর্গ সেমি। এই দুটো কি সমান? কখনো সমান না। এটা ঘন সেন্টিমিটার, এটা বর্গ সেন্টিমিটার, বাট এই যে সংখ্যা দুটো সমান, এই সাংখ্যমানটা সমান, এটাই প্রশ্ন করেছে, বলেছে আমাদের সাংখ্যমানটা সমান। তো সংখ্যা দুটো সমান করে দিলাম। ক্যান্সেল করি, যেগুলো ক্যান্সেল করা যায়, একটা পাই চলে যাবে, একটা আর চলে যাবে। তাহলে জাস্ট এখানে পড়ে থাকছে দেখো আর এইচ ইকুয়াল টু 3l। আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, বোথ সাইডে স্কোয়ার করে দিই। তাহলে এইদিকে হবে আর স্কোয়ার এইচ স্কোয়ার, এদিকে হবে 9l স্কোয়ার। কি করলাম না, স্কোয়ারিং বোথ সাইডস। এবার এলটা কি? এই যে আমরা কি জানি যে একটা শঙ্কুর ক্ষেত্রে তার তির্যক উচ্চতা, এমনি উচ্চতা, ব্যাসার্ধটা সমকোণী ত্রিভুজ গঠন করে। এলটা হচ্ছে অতিভুজ, তাহলে এল স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এদিকে আমাদের আছে আর স্কোয়ার এইচ স্কোয়ার। সবকটাকে যদি আমরা আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, এটাকে আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করলে 1। আর এই ভেতরে দেখো আর স্কোয়ার কে ভাগ করছো আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে, এইচ স্কোয়ার কেও ভাগ করছো আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে, তাহলে এইচ স্কোয়ার এইচ স্কোয়ার আর স্কোয়ার। আর এই 9টাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে 1/9 ইজ ইকুয়াল টু এখানে পড়ে থাকছে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার। এইটারই ভ্যালু চেয়েছে আমাদের, দেখো যে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার। তাহলে ইজ ইকুয়াল টু যদি ঘুরিয়ে দিই এটাকে, তাহলে ভ্যালুটা কত পাচ্ছি আমরা? 1/9 পাচ্ছি। এটাকে পুরোপুরি ঘুরিয়ে দিলাম, ডান দিকেরটা বাঁ দিকে, বাঁ দিকেরটা ডান দিকে, তাহলে 1/9 হয়ে যাবে আনসার। তাহলে আমাকে এটারই ভ্যালু চেয়েছে বা মান নির্ণয় করতে বলেছে। বোঝা যাচ্ছে? নাম্বার 12, নাম্বার 12 কি বলছে আমাদের? 20, 25, 10, 18, 21, 18, 16, 22 সংখ্যাগুলির মধ্যমান নির্ণয় করো। তো যে কোনো সংখ্যার মধ্যমান নির্ণয় করতে গেলে আমাকে হয় তাকে ছোট থেকে বড়তে সাজাতে হয়, বা আমাকে তাকে বড় থেকে ছোটতে সাজাতে হয়, যে কোনো একটা। তো আমরা ছোট থেকে বড়তে সাজাই। তাহলে প্রথমে কত আছে? এখানে 10 সবচেয়ে ছোট। তারপরে কত আছে? তারপরে আছে 16। তারপরে কত আছে? তারপরে আছে দুটো 18, নাকি একটাই 18 আছে? দুটো 18। তারপরে কত আছে? তারপরে আছে 20, দেন 22,
and the last one হচ্ছে 25 তো কটা হচ্ছে দেখেছি 1 2 3 4 স্যার 5 6 21 আছে, 22 এর আগে। 22 টাকে 21 আছে তো 21 22 ওটা আমরা গুণে নিতাম অবশ্যই গুণে নেব মানে এখানে কটা লিখছি আর কটা দিয়েছে এখানে কটা দিয়েছে 1 2 3 4 5 6 7 8 এখানে 1 2 3 4 5 6 7 8 এর সবকটাই লেখা হয়েছে এবার কি দেখছি এখানে দেখতে পাচ্ছি এটা যে টোটাল কটা আছে 8টা আছে তাহলে 8টা যদি থাকে তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করলে কত 4 কিন্তু যখন মধ্যমা বের করতে হবে তাহলে 4 নম্বরটাও মধ্যমা কি মাঝে কে বসে আছে তাহলে যদি 18 কে আমি মাঝখানে বলি তাহলে কি 18 কি মাঝখানে হচ্ছে না তো তাহলে 4 নম্বর এবং 5 নম্বর এদের যোগফলকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এর মধ্যমা পাবো দ্যাট ইজ 38/2 দ্যাট ইজ ইকুয়াল টু 19 তাহলে মধ্যমা কত পাচ্ছি মধ্যমা পাচ্ছি হচ্ছে আমরা এটা সেভ করে নিই একবার প্রথম থেকে বলে দেওয়া যাক এখানে আমাকে কি বলেছিল আমাকে এখানে বলেছে যে ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো যেখানে AB = AC তাহলে প্রথমত ত্রিভুজ ABC ছিল AB = AC BC কে D পর্যন্ত আমরা বর্ধিত করে দিলাম দিয়ে বলেছে প্রমাণ করো AD² - AC² = BD * CD তো আমাদের এটাকে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে এটা AD² - AC² BD * CD তো আমরা একটা অঙ্কন করে নিচ্ছি এটা কনস্ট্রাকশন করলাম কি এই বিন্দু থেকে BC এর উপরে এই লম্ব টানলাম তাহলে এবার এই যে ট্রায়াঙ্গেলটা ট্রায়াঙ্গেল AEC এই হলুদ যে ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল AC হচ্ছে হাইপোটেনিয়াস অতিভুজ AE আর EC হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড অফ রাইট অ্যাঙ্গেল তাহলে AE² + EC² তাহলে ঠিক সিমিলার ওয়েতে AED ট্রায়াঙ্গেলটা থেকে আমরা এটা পাবো এবার যেহেতু আমাকে এটা প্রুফ করতে দিয়েছে AD² মানে তার আমি AD² - AC² করে দিলাম AD² এর ভ্যালুটা পুট করলাম AC² এর ভ্যালুটা পুট করলাম তাহলে AD² - AC² তাহলে AD² - AC² কত পাচ্ছি তাহলে এটা পাচ্ছি তারপরে আবার দেখতে পাচ্ছি যে ED যেটা আছে ED কে আমরা EC + CD লিখতেই পারি লিখলাম স্কয়ার করে দিলাম সূত্রে ভাঙিয়ে দিলাম তারপরে আবার কমন নিয়ে আমরা এই প্রুফটা পেয়ে গেলাম মেঘ বোঝা গেল এটা আমার স্যার পরেরটা করেছি এটা করিনি হলে হ্যাঁ এটা বুঝলাম স্যার বেশ নাম্বার 2 একটা অর্ধবৃত্তের পরেরটা সহজ পরেরটা সহজ তো করাবার দরকার আছে কি না স্যার দরকার নেই পরেরটা পেরেছি সহজ একদম স্যার মধ্য সমানুপাতিক প্রমাণটাই পরের